বলি, তুমি মরো না কেন? হ্যাঁ, মরলে তো সংসারের আপদ ঘটছে। আমি আমি আর তোদের ভাত খাবো না, আমি চললাম। আর বাড়ি ঢুকো না, বুঝেছ? মনে থাকে যেন। বেশ তো, তাই যাচ্ছি। আর আমি তোদের বাড়ি আসবো না, বুঝলি? এই আমি চললাম। তুমি কদম ফুল এনে দেবে তো? তুমি এনে দিলে আমি খোঁপায় পড়ব। ভুলো না যেন, ভুলো না। রোজ একখানা করে চিঠি দিতে হবে, কিন্তু আমি থাকতে পারবো না। সত্যি বলো, আমাকে ছুঁয়ে দেবে তো? বেরো বেরো, আপদ দূর হও বাড়ি থেকে। মলে বাঁচি, মরণ কবে হবে তোমার? হ্যাঁ, জমে নেয় না কেন? নমস্কার বন্ধুরা, সকলকে স্বাগত জানাই। আমি রাকা, আর আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। বন্ধুরা, আজ আমি আবারও চলে এসেছি আমার গল্পের সম্ভার নিয়ে। আজ আমি আপনাদের শোনাতে চলেছি শ্রদ্ধেয় সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প ঝগড়া। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে একটা ছোট্ট লাইক করে দেবেন। আর আমাদের চ্যানেলে যদি আপনি প্রথমবারের জন্য এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন কিন্তু। আসুন এবার তাহলে শুরু করি। শুরু হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ঝগড়া। সন্ধ্যার সময় কেশব গাঙ্গুলির ভীষণ ঝগড়া হয়ে গেল দুই কন্যা ও স্ত্রীর সঙ্গে। কন্যা দুটিও মায়ের দিকেই চিরকাল। এদের কাছ থেকে কখনো শ্রদ্ধা ভালোবাসা কিচ্ছু পাননি কেশব। শুধু এনে দাও আর এনে দাও বাজার থেকে। এই আকড়া চাল মাথায় করে আনো 1.5 ক্রোশ দূরের বাজার থেকে। তেল আনো, নুন আনো, কাঠ আনো, এই শুধু ওদের মুখের বুলি। কখনো একটা ভালো কথা শুনেছেন ওদের মুখ থেকে? ব্যাপারটা সেদিন এইরকম দাঁড়ালো। সন্ধ্যের আগে কেশব গাঙ্গুলি হাট করে আনলেন। তার বয়স 72 বছর। চলতে আজকাল যেন পা কাঁপে। আগের মতো শক্তি নেই আর শরীরে। 2.5 টাকা করে চালের কাঠা। 2 কাঠা চাল কিনে, আর তাছাড়া তরি তরকারি সব কিনে ভীষণ কর্দমময় পিছল পথে কোনো রকমে পড়তে পড়তে বেঁচে গিয়ে কেশব গাঙ্গুলি তো হাটের বোঝা নিয়ে বাড়ি এলেন। কিন্তু বাড়ি ফিরতেই স্ত্রী মুক্তকেশী বললে, কই দেখি কি রকম বাজারটা তুমি করলে আজ? বলি, পটলগুলো এত ছোট কেন? হ্যাঁ, কত করে সের? 10 আনা। ও বাবা, ও বাড়ির পল্টু এনেছে 9 আনা সের, আর তুমি বুঝি বেশি দর দিয়ে নিয়ে এলে? তাও এত ছোট ছোট পটল। ও কখনো 10 আনা সের না, বুঝেছ? বাহ, আমি কি মিথ্যে বলছি নাকি? হ্যাঁ, না না, তুমি তো বড্ড সত্যবাদী যুধিষ্ঠির কি না, তা আমার ভালোই জানা আছে। আচ্ছা রও, ও পটল আমি ওজন করে দেখব। কেন, আমার কথা বুঝি তোমার বিশ্বাস হলো না? হ্যাঁ, না, তোমার কথা তো আমার বিশ্বাস হয়ই না। আর তাছাড়া সত্যি কথা কইব, তাতে আবার অত ঢাক ঢাক গুড় গুড় কি? এই হলো সূত্রপাত। তারপর কেশব গাঙ্গুলি হাত পা ধুয়ে রোজকার মতো বললেন, ও ময়না, বলি চাল ভাজা একটু নিয়ে আয় দেখি। ময়না কথা বলে না, চাল ভাজার বাটিও আনে না। তাতে বুঝি কেশব বলেছিলেন, কই রে, বলি কানে কি তুলো দিয়ে বসে আছিস নাকি? হ্যাঁ,
ময়না। ছোট মেয়ে ময়না নীরস সুরে বলে, চাল ভাজিনি কো। ভাজিসনি? কেন বলি, ভাজিসনি কেন? হ্যাঁ, রোজ রোজ চাল ভাজা খাওয়ার চাল জুটছে কোথা থেকে? হ্যাঁ, তাছাড়া আমার শরীর ভালো ছিল না। ও তা কেন? তোর দিদি? দিদি সেলাই করছিল। এটা খুবই স্বাভাবিক যে ৭২-৭৩ বছরের বৃদ্ধ কেশব গাঙ্গুলি ১০-এর ভারী মোট বয়ে এনে মেয়েদের এই উদাসীনতায় বিরক্ত হবেন বা প্রতিবাদে দু কথা শোনাবেন, কিন্তু তার ফল দাঁড়ালো খুবই খারাপ। ৫ জনের সামনে বলবার মতো কথাও নয়, বলতে সংকোচ হয়। ছোট মেয়ে ময়না তাকে একটা ভাঙা ছাতির বাঁট তুলে মারতে এলো। মেজ মেয়ে লীলা বললে, বলি তুমি মরো না কেন? হ্যাঁ, মরলে তো সংসারের আপদ ঘটে। স্ত্রী মুক্তকেশী বললে, অমন আপদ থাকলেও যা, না থাকলেও তা। কেশব গাঙ্গুলি রেগে ঘর থেকে বেরিয়ে গিয়ে বললেন, বেশ, আমি আর তোদের ভাত খাবো না, আমি চললাম। মুক্তকেশী ও ছোট মেয়ে ময়না একসঙ্গে বলে উঠল, যাও না, যাও, দেখি কোথায় তুমি যাও। ময়না বললে, আর বাড়ি ঢুকো না, বুঝেছ? মনে থাকে যেন। শুনে বিশ্বাস হবে না জানি, কিন্তু এ একেবারে নির্জলা সত্যি। আপন মেয়ে বুড়ো বাবাকে ছাতি তুলে মারতে যায়। কেশব গাঙ্গুলি রাত্রে বাইরের ভাঙা চণ্ডীমণ্ডপে শুয়ে রইলেন। কেউ এসে খেতে ডাকল না, মাও না, মেয়েরাও না। সত্যি কেউ যে ডাকতে আসবে না এটা কেশব বুঝতে পারেননি, এমনকি ধারণা করতেও পারেননি। কিন্তু তাই ঘটে গেল অবশেষে। না খেয়ে সমস্ত রাত কাটল কেশব গাঙ্গুলির, নিজের পৈতৃক ভিটেতে স্ত্রী ও 2 কন্যা বর্তমানে। উফ, এ কথা ভাবতে পারা যায়? কেশব গাঙ্গুলি সত্যি কখনো ভাবেননি যে তিনি এতটা হেনস্থার পাত্র এই সংসারে। মেয়েরা বা স্ত্রী তাকে কেউ ভালোবাসে না, এ তিনি অনেক আগে থেকেই জানতেন। কিন্তু তার বহর যে এতটা, তা তিনি ধারণা করবেন কিভাবে? ক্ষুধায় ও মশার কামড়ের যন্ত্রণায় সারা রাত কেটে গেল ছটফট করে। সকালে উঠে আগে কেশব নদী থেকে স্নান করে এসে সন্ধ্যান্নিক ও জপ করে নিয়ে প্রতিবেশী যদুনন্দন মজুমদারের বাড়ি চা খেতে গেলেন। যদুনন্দন বললেন, কি কাকা, এত সকালে কি মনে করে? হ্যাঁ? এ কথার উত্তরে কেশব গাঙ্গুলি বললেন গতকাল রাত্রের কথা, পরিবার ও মেয়ে দুটির দুর্ব্যবহারের কাহিনী। যদুনন্দনের কাছে এ কথা নতুন নয়। পাড়ার মেয়েদের কানাকানির মধ্যে দিয়ে তিনি কেশব গাঙ্গুলির দুরবস্থার কথা অনেক দিন শুনেছেন। তবুও বিস্ময়ের ভান করে বললেন, সে কি কাকা, বলি বলেন কি আপনি? কাল রাত্রে খাননি? না না না, এ বড় অন্যায় হয়েছে কাকিমার। ছি ছি ছি, না, এ বেলা কিন্তু আপনি আমার এখানেই খাবেন। বসুন আপনি, কেমন? কেশব গাঙ্গুলি আর বাড়ি গেলেন না। সেখানেই দুপুর পর্যন্ত থেকে আহারের পর যখন বাড়ি এলেন, তখন এক ভীষণ কাণ্ড বেঁধে গেল। মুক্তকেশী বললে, বলি আবার বাড়িতে কেন? হ্যাঁ, যাও, দূর হও। যে বাড়িতে গিয়ে মিথ্যে রটনা করে 1 পাতর ভাত মেরে এলে, সেখানে যাও। কতদিন খেতে দেয় তা আমিও দেখি একবার। মেয়েরা বললে, বেশ তো, পরের বাড়ির টোকলা সেদে কদিন চলে দেখি না, আবার এখানে কেন? হ্যাঁ, যাও না, যাও। কেশব বললেন, কেন, কাকে কি বলেছি আমি? আহা ন্যাকা, আমরা আর জানি নে না। এই তো যদুদার মেয়ে আজ ঘাটে এসে সব ব্যাখ্যান করেছে সবার কাছে। কি না ওই বুড়ো মানুষ ওকে খেতে দেয়নি, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, মেরেছে, সে কত কথা।
কেন, আমরা কি শুনিনি কিছু? তা তো মিথ্যে কিছু বলিনি আমি। বলি কেন? হ্যাঁ কেন মেরেছিলাম আমরা তোমাকে? খেতে দিইনি আমরা? তুমি না তেজ করে চণ্ডী মণ্ডপে গিয়ে শুয়ে রইলে, আবার লাগানি ভাঙানি পাড়ায় পাড়ায়। বেশ তো, লাগিয়ে তুমি করবে কি? হ্যাঁ বলি যাও না, যাও, যেখানে খুশি সেখানে যাও। আমরা তো বলেছি বেরো না, বেরো। ছোট মেয়ে বললে, মরে যাও না তুমি, মরে গেলেই তো বাঁচি। কেশব গাঙ্গুলি ঘরের মধ্যে ঢুকে কাপড় জামা পরে এবং একটা থলের মধ্যে কাপড় গামছা ইত্যাদি পুড়ে নিয়ে তেড়ে ফুড়ে বাড়ি থেকে বেরোলেন। বলে গেলেন, বেশ তো, তাই যাচ্ছি, আর আমি তোদের বাড়ি আসবো না, বুঝলি? এই আমি চললাম। মুক্তকেশী চেঁচিয়ে বললে, তেজ করে যেমন বেরোনো হলো, তেমনি আবার ঢুকো বাড়িতে কালা মুখ নিয়ে। দেখবো কত তেজ, কে জ্বর হলে দেখে তা আমিও দেখব। কেশব গাঙ্গুলি হন হন করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেলেন। হোক জ্বর, নৈহাটি থেকে এখানে এসে পর্যন্ত ম্যালেরিয়ায় ভুগছেন, দুর্বল করে ফেলে দিয়েছে বড়। তা হোক, যা হয় হবে। কেশব গাঙ্গুলি রেলে চাকুরি করতেন। চাকুরি থেকে অবসর নিয়ে নৈহাটিতে বাড়ি করেছিলেন, কিন্তু 12-14 বছর বসে খেয়ে প্রভিডেন্ট ফান্ডের সামান্য যে কটা টাকা বাড়ি তৈরির পর অবশিষ্ট ছিল, ক্রমে ক্রমে তাও ফুরিয়ে যেতে লাগলো। এখনো ছোট মেয়ের বিয়ে বাকি, টাকা ফুরিয়ে গেলে কি খাবেন? অগত্যা নৈহাটির বাড়ি বিক্রি করে পৈতৃক গ্রামে এসে এই 2 বছর হলো বাস করছেন। শরিকদের সঙ্গে ঝগড়া করে 2 ঝাড় বাঁশ ও বিঘে 2 ধানের জমি ভাগ পেয়ে যা হোক কোনো এক রকমে চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু মেয়ে দুটি আর পরিবারের জন্য সত্যি তার সংসারে একেবারে বিতৃষ্ণা হয়ে গিয়েছে। মেজ মেয়ের বিয়ে দিয়েছিলেন, কিন্তু স্বামীর চরিত্র ভালো নয়। সে মেয়ে তার কাছেই আছে বিয়ের প্রায় 2 বছর পর থেকেই। সব দিক থেকেই তার গোলমাল। ভেবেছিলেন ছোট মেয়েটার বিয়ে দিয়ে একরকম নির্ঝঞ্ঝাট হবেন, কিন্তু আর সংসারে তার দরকার নেই। যাদের জন্য চুরি করেন তারাই বলে চোর। সে সংসার আর ধরতে আছে? কেশব গাঙ্গুলি রেলের বোতাম বসানো সাদা কোট একটা নিয়ে বেরিয়েছিলেন। রেলের ভাড়া লাগবে না। রেলের বোতামওয়ালা কোট দেখলে ছেলে ছোকরা টিকিট চেকাররা একবার চেয়ে দেখে চলে যায়, কিছু জিজ্ঞেস করে না। একটি পয়সা তার নিজের হাতে নেই। 1000 টাকা আছে স্ত্রীর নামে, আর 1003 আছে অবিবাহিত ছোট মেয়ের নামে। যদি তিনি মারা যান মেয়ের বিয়ে দেওয়ার আগেই, কারণ তার বয়স তো যথেষ্ট হয়েছে। তাই বন্ধু বান্ধবদের পরামর্শে নৈহাটিতে থাকতে বাড়ি বিক্রির টাকা থেকে ছোট মেয়ের নামেই টাকাটা রেখেছিলেন। কিন্তু আজ চাইলে কেউ একটা পয়সা তাকে দেবে? না স্ত্রী না মেয়ে। তাই অগত্যা হাটের পয়সা থেকে 2-4 আনা এদিক ওদিক করতেন কেশব গাঙ্গুলি। না করলে চলে না। তার নিজের একটু নস্যি, একটু তামাক, হয়তোবা ইচ্ছে হলো 2 পেয়ালা চা কিনে খেলেন, কিন্তু এ পয়সা আসে কোথা থেকে? মুক্তকেশী এ সন্দেহ করেছিল আগে থেকেই। তাই স্বামী হাট থেকে ফিরলে জিনিসপত্রের ওজন দরদস্তুর সম্বন্ধে সে খুঁটিয়ে খুঁটিয়ে জিজ্ঞেস করে। দাড়ি ধরে আলু, পটল, চাল, ডাল সব ওজন করে নেয়। পাড়ার ছেলেদের জিজ্ঞেস করে, হ্যাঁ রে, বলি আজ হাটে পটল কত করে সের রে? বলি, ও নিতাই, আজ হাটে মাছ কত করে সের ছিল রে? তবু কেশব গাঙ্গুলিকে সামলানো অত সহজ নয়। 40 বছর তিনি রেলে চাকরি করে এসেছেন। মুক্তকেশী যতই কৌশল করুক, যতই সতর্ক হোক, কেশব গাঙ্গুলির ফাঁক ধরতে পারা অত সহজ কাজ বুঝি? পটলের মধ্যে বুঝি বাসি তাজা নেই? দেখলে হয়তো ঠিক ধরা যায় না, কিন্তু দর বিভিন্ন। মাছের মধ্যেও কি আর দরের তারতম্য নেই? কত ধরবে মুক্তকেশী?
আর না করলেই বা কেশব গাঙ্গুলির বাজে খরচ চলে কোথা থেকে? চাইলে স্ত্রীর হাত থেকে পয়সা বের করা শক্ত। ওই নিয়েই তো যত ঝগড়া। কেশব গাঙ্গুলি বাড়ি থেকে বেরিয়ে স্টেশনে এসে পৌঁছলেন বেলা প্রায় ৩টের সময়। কাল হাট থেকে ফিরবার সময় ৬ আনা পয়সার হেরফের করেছিলেন। সেই পয়সা পকেটে খুচরো আছে, আর আছে গুপ্ত স্থান থেকে সন্তর্পণে বার করা ৩ টাকা ৭ আনা। এই ৩ টাকা ১৩ আনা ছাড়া জগতে তার বলতে আর কোথাও কিচ্ছু নেই। হ্যাঁ, অবশ্যই পকেটে ঘড়িটা আছে, সেটাও রেলের জামার বুক পকেটে করে এনেছেন। বিক্রি করলে ৩০-৪০ টাকা হবে। সেকালের কুরুভাইজার ফেব্রিসের ঘড়ি, এখনকার মতো ফঙ্গবেনে জিনিস নয়। স্টেশনের কাছে একটা জাম গাছের তলায় পাকিস্তানের উদ্বাস্তুদের পান বিড়ির একটা দোকান। পান কিনলেন তিনি ২ পয়সার, বিড়িও ২ পয়সার। দেশলাই একটা কত? ৪ পয়সা। বেশ, দাও একটা। পান খেয়ে বিড়ির ধোঁয়া টেনে কেশব গাঙ্গুলির শরীরের কষ্ট যেন খানিকটা দূর হলো। এতক্ষণ চিন্তা করবার মতন অবস্থা তার ছিল না। কিন্তু এবার আপাতত তিনি যাবেন কোথায় সেটা কিছুই ঠিক করেননি। না করেই বাড়ি থেকে বেরিয়েছেন অবশ্যই। এখনো ট্রেনের ঘণ্টাখানেক বিলম্ব আছে, কিন্তু যাবেন কোথায়? যেখানেই যান, যেতে তো হবে। ৩ টাকা ১৩ আনায় স্বাধীনভাবে আর কতদিন খাওয়া দাওয়া চলে? মেয়ের বাড়ি যাবেন। জামাই কাজ করে টিটাগড়ের সেলাইয়ের কলে, টিটাগড়েই বাসা, কিন্তু সেখানে যেতে বড় লজ্জা করে। এই গত জ্যৈষ্ঠ মাসে সেখানে গিয়ে ২ দিন ছিলেন। অবশ্যই জামাই ষষ্ঠীর তত্ত্বস্বরূপ নিয়ে গিয়েছিলেন কিছু আম ও 2টো কাঁঠাল, কিন্তু বারবার কি আর জামাই বাড়ি যেতে আছে? বিশেষ করে আজকাল রেশনের চালের দিনে কারো বাড়িতেই একবেলার বেশি 2 বেলা থাকতে নেই। কি মনে করবে যে কাল পড়েছে? ট্রেন এসে পড়ল। উঠে বসলেন তিনি এক কোণে। রেলের জামা, টিকিট লাগবে না। হু হু করে ট্রেন চলল। কাশফুলের ক্ষেতে কাশফুল ফুটতে শুরু করেছে। খুব বৃষ্টি হওয়ায় ধানের ক্ষেত জলে ডুবুডুবু। অনেক জায়গায় এখনো ধান বুনছে। আমন ধান এবার নাবি। খুব ভালো করেছেন কেশব। যখন কাজ থেকে অবসর নিলেন তখন প্রভিডেন্ট ফান্ডের দরুন ৯,০০০ টাকা পেয়েই তা থেকে যদি কিছু ধানের জমি কিনতেন নিজের নামে, তবে আজ স্ত্রী আর মেয়েরা এমন হেনস্থা করতে পারত তাকে। স্ত্রী আর মেয়েদের দুর্ব্যবহারের কথা মনে আসায় চোখ দিয়ে জল পড়ল তার। কোঁচার খুঁটে মুছলেন। কি না করেছেন ওদের জন্য। ওই ছোট মেয়েটার নৈহাটিতে থাকতে একবার টাইফয়েড হয়েছিল। কেশব গাঙ্গুলি রাত জেগে ঘন্টায় ঘন্টায় থার্মোমিটার দেখেছেন, ওষুধ খাইয়েছেন। কই অবহেলা করতে পেরেছিলেন? ১৬০ টাকা খরচ হয়ে যায় সেই অসুখে। আর এখন? আর ওই মুক্তকেশী, ওই স্ত্রী মুক্তকেশীর সেবার হাঁপানির মতো হলো। চুঁচুড়ায় নিয়ে গিয়ে সপ্তাহে সপ্তাহে কবিরাজ দেখানো, অনুপানের ব্যবস্থা করা। পাছে আগুনের তাতে কষ্ট হয় বলে রাত্রে অবধি দিতেন না। রান্নাঘরের কাছে তাকে যেতেও দিতেন না। রাত্রে শুয়ে ভাবতেন, এই বয়সে হাঁপানি হলো, মুক্তকেশী বড় কষ্ট পাবে। কি করা যায়? রঘুনাথপুরের পীতাম্বর দাসের কাছে হাঁপানির মাদুলি পাওয়া যায়, তাই কি কিনে আনবেন? কত ভেবেছেন, কত ব্যস্ত হয়েছিলেন। আর সেই মুক্তকেশী আজ তাকে বললে, বাড়ি থেকে বেরিয়ে যাও আর এসো না, বুঝেছ? ছোট মেয়ে বললে, মরো না তুমি, মরলেই বাঁচি, তুমি মরলেই বা কি? হ্যাঁ, কেন তিনি কি ওদের জন্য কিছু করেননি? চিরকাল রেলে টরেটক্কা করেছেন, তবে কাদের জন্য? খাইয়ে মাখিয়ে বড় না করলে অত বড় হলো কি করে? আজ কিনা তিনি মরে গেলে ওরা বাঁচে, তিনি সংসারের আপদ,
এই ৭৩ বছর বয়সে এসে? এই ৭৩ বছর বয়সেও গত আষাঢ় মাসে যখন কাঠের ভয়ানক অভাব হলো, নিজে বাঁশঝাড় খুঁজে খুঁজে শুকনো বাঁশ আর কঞ্চি কেটে গোয়ালে তিনি ডাং করেননি, পাছে স্ত্রী বা মেয়েদের রান্নার এতটুকু অসুবিধে হয় তার জন্য এই ভীষণ জলকাদার মধ্যে পথ বেয়ে মোট বয়ে নিয়ে যাননি? যাক, এসব কথা তিনি বলতে চান না, তবে মনে কষ্ট হয় এই ভেবে যে সংসার কিরকম অকৃতজ্ঞ। যাদের জন্য সারা জীবন খেটে খেটে গায়ের রক্ত জল করেছেন, সেই তারাই আজ বলে কিনা তিনি মলেই নাকি তারা বাঁচে, তাদের কোনো ক্ষতি হবে না। কেশব গাঙ্গুলির মনের মধ্যেটা হা হা করে উঠল দুঃখে। চোখে আবার হু হু করে জল এলো। কোঁচার খুঁটে মুছলেন। আজ যদি টিকিট। কেশব গাঙ্গুলি চমকে মুখ তুলে চাইলেন। একটি ছোকরা টিকিট চেকার সামনে এসে দাঁড়িয়েছে। কেশব বললেন, রেলওয়ে সার্ভেন্ট। ছোকরা চলে গেল। বেশ ছেলেটি, ওই রকম একটি ছেলে যদি আজ তার থাকতো, তাহলে ওরা এমন করে কথা বলতে সাহস পেত না। সবই অদৃষ্ট। ছেলে কি তার হয়নি? হয়েছিল। যখন তিনি ৩ পাহাড় স্টেশনের তারবাবু, তখন ছেলের নাম ছিল শান্তু। প্ল্যাটফর্মে হেলে দুলে সে চলে বেড়াত। আজও বেশ মনে আছে। তাকে বলতো, আপা আমাকে পুরনো টিকিট দেবে। পুরনো টিকিট হাতে পেলেই সে হঠাৎ মুখে পু শব্দ করে ট্রেন ছেড়ে দিত। তারপর ঝকঝক ঝকঝক শব্দ করতে করতে প্ল্যাটফর্মের ধারে ধারে খানিক দূর মাথা নাড়তে নাড়তে কেমন যেত। টলিটক্কার টেবিলে কাজ করতে করতে তিনি বসে বসে দেখতেন আর হাসতেন। মালকুলি রামদেওকে বলতেন শিশুকে ধরে বাসায় নিয়ে আসতে। শিশু বুঝতে পারত। রামদেও তাকে ধরে নিয়ে যেতে আসছে দেখে সে ছোট্ট পায়ে ছুট লাগাত, আর রামদেও পিছন পিছন এ খোকা বাবু, এ খোকা বাবু বলে ছুটত। এসব দৃশ্য আজও এই এক্ষুনি যেন চোখের সামনে দেখতে পাচ্ছেন কেশব। ১.৫ বছর বয়সে শান্তু মারা যায়। আজ ৩৬ বছর আগেকার কথা। তবু যেন মনে হয় এই সাহেবগঞ্জ স্টেশনের প্ল্যাটফর্মে বড় ঘোড়ানিম গাছটার ছায়ায় আজও শান্তু সেই রকম ছুটে ছুটে খেলা করে বেড়াচ্ছে। শান্তু থাকলে আজ বোধহয় এমন কষ্ট কেশব গাঙ্গুলির হতো না। চোখ দিয়ে একবার ঝরঝর করে জল পড়ল। মনের মধ্যে, বুকের মধ্যে কি যেন একটা ঠেলে ফুলে ফেপে উত্তাল হয়ে উঠল। কেশব জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলেন। একটা রাখাল বালক একটা গরুকে কি নির্দয়ভাবেই না প্রহার করছে। খুব বৃষ্টির জল বেঁধেছে ডোবায়, পুকুরে। এক জায়গায় ছোট ছোট ছেলেমেয়েরা গামছা দিয়ে ছেঁকে কুচো মাছ ধরছে। টেলিগ্রাফের তারে একটা কি পাখি যেন বসে রয়েছে। নৈহাটি। কেশব গাঙ্গুলির চিন্তা সূত্র ছিন্ন হয়ে গেল। তিনি তাড়াতাড়ি গাড়ি থেকে নেমে পড়লেন। সন্ধ্যার আর বিলম্ব নেই। এখানে সাবেক বাসা ছিল তার। ২-৪ জন বন্ধুর সঙ্গে বেশ আলাপ আছে। তাদের কারো বাড়ি যাবার ইচ্ছে তার নেই, কিন্তু তবুও না গেলে রাত্রিটা থাকবেন কোথায় এই অভদ্রা বর্ষাকালে? আর তাছাড়া খাবেনই বা কি? আচ্ছা, রমাপতির বাড়ি যাবেন? রমাপতি কুণ্ডুর বড় গোলদারি দোকান ও রেস্টুরেন্ট, নাম দি কমলাপতি মডার্ন রেস্টুরেন্ট। রমাপতির বড় ছেলের নাম কমলাপতি। তার ছেলে শান্তি ওই রেস্টুরেন্টে বসে। খুব বিক্রি। ৪-৫টা ছোকরা চা খাবার দিতে দিতে একেবারে হিমশিম হয়ে যায়। শান্তি তাকে দেখেই বললে, এই যে দাদু যে, হ্যাঁ আসুন আসুন, তা কবে এলেন দেশ থেকে?
সব খবর ভালো তো? বসুন বসুন। ওরে, ভালো করে গরম জল দিয়ে ধুয়ে এক কাপ চা এনে দে তো দেখি দাদুকে। তারপর দাদু কি খাবেন বলুন? একটা চপ দেবে নাকি? হ্যাঁ, বেশ ভালো চপ আছে কিন্তু। না থাক। না, আচ্ছা বেশ, তাহলে একটা টোস্ট বরং দিই। হ্যাঁ, না না বাবা, থাক। সেটাও খাবেন না? আচ্ছা, তবে থাক। কেশব গাঙ্গুলি জানেন এখানে যা খাবেন তার দাম নগদ দিতে হবে এক্ষুনি। আর একবার এইরকমই হয়েছিল। তাকে খাতির করছে ভেবে চপ, কাটলেট, ডিম যা নিয়ে আসে তাই তিনি খান। শেষে হাসি মুখে আপ্যায়িত করে বিদায় নেবার আগে টেবিলের কাছে যেতেই শান্তি হাসি মুখে বললে, দাদু 1 টাকা 13.5 আনা হয়েছে। সে ভুল আজ আর তিনি করবেন না। হাতে পয়সা কম। চায়ের 6 পয়সা দাম দিয়ে কিছুক্ষণ তিনি বসে রইলেন। শান্তিকে বললেন, তা বাবা, তোমার বাবা ভালো তো? আর তোমার দাদু কি বাড়িতে আছেন? শান্তি বললে, আগে হ্যাঁ আছেন তো। বেশ বেশ, তা একবার যাব দেখা করতে। বেশ তো, যান না। এখন তো বৈঠকখানাতেই বসে আছেন, আর শশী কাকাও আছেন। আচ্ছা বেশ, আসি তবে। কেশব গাঙ্গুলির মনটা বেশ খারাপ হয়ে গেল। ব্যবসাদারদের চক্ষু লজ্জা কিচ্ছু নেই। সংসার বড় কঠিন জায়গা। তবুও রমাপতির বাড়িতেই গেলেন। রমাপতি কুণ্ডু তারই সমবয়সী। তাকে দেখে খুব খুশি হলো। যত্ন করলে খুব। রাত্রে লুচি, তরকারি, মিষ্টি খাওয়ালে। ভালো গদিওয়ালা নেটের মশারি খাটানো বিছানায় শুয়ে কেশব মশারির চালের দিকে চেয়ে চেয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। পরের এমন সুন্দর বিছানাতে কদিন আর তিনি শোবেন? তার আশ্রয়স্থল তো সেই বৃক্ষতল। এরা না হয় আজ রাত্রেই খাতির করে আশ্রয় দিয়েছে, কিন্তু কাল? কেন অপরের অদৃষ্টে এত সুখ থাকে, আর তার অদৃষ্টে কেন এমন ধারা? এই তো রমাপতিকে দেখলেন। তার নাতনিরা কত যত্নে বাতাস করতে লাগলো খাওয়ার সময়। খাওয়ার পর বড় নাতনি অমলা নাকি রোজ তেল মালিশ করে দেয় দাদুর পায়ে। পুত্রপুত্রা তো বাবা বলতে অজ্ঞান। সেটা হয়তো পয়সাওয়ালা বলেই। রমাপতির নামেই ব্যবসা, লক্ষপতি লোক। আজ তার হাতে যদি পয়সা থাকতো, তবে কি আর মেয়েটা তাকে অমন কথা বলতে সাহস করত? তিনি নিঃস্ব, কাজেই তাকে হেনস্থা করে। পয়সা এমনই তো জিনিস। কত কি ভাবতে ভাবতে কেশবের ঘুম এলো। একটা বড় ব্যথার জায়গা খচখচ করে। যখন তিনি চলে যাচ্ছেন বাড়ি থেকে বেরিয়ে, তখন মেয়েরা কেন দৌড়ে এসে পথ আটকালো না? স্ত্রী কেন ছুটে এলো না? না, সব মিথ্যে, সব ভুয়ো, সব স্বার্থের দাস। দয়া, মায়া, স্নেহ, মমতা পৃথিবীতে কিচ্ছু নেই। রমাপতি কুণ্ডু লক্ষপতি, তাই আজ তার নাতি নাতনি তার পায়ে তেল মালিশ করে, পুত্রবধূরা দুধের বাটি মুখের কাছে ধরে। যদি তার টাকা থাকতো, তার আদরও হয়তো ওই রকমই হতো। সকালে উঠে রমাপতি কুণ্ডু বললেন, গাঙ্গুলি মশাই, বলি গঙ্গা স্নান করবেন না? গঙ্গাহীন দেশে থাকেন, তা গঙ্গা স্নানটা তো করলে ভালো হতো। হ্যাঁ। দুজনে গঙ্গা স্নান করে এলেন। তারপর রমাপতির ছোট নাতনি তাদের দুজনের জন্য শ্বেত পাথরের রেকাবিতে করে কটা পেঁপে, কলা ও নাশপাতির টুকরো আর সন্দেশ, রসগোল্লা ও চমচম নিয়ে এলো। কেশব গাঙ্গুলিকে সে বললে, দাদু, আপনার রান্নার জোগাড় কি এক্ষুনি করে দেবো, নাকি একটু দেরি হবে? অর্থাৎ এরা গন্ধ বণিক। ভাত রেঁধে দেবে না ব্রাহ্মণের পাতে। রাত্রে লুচি খাওয়াতে পারে, কিন্তু দিনে ভাত রেঁধে খেতে হবে।
কেশব বললেন, আমি আজ যে চলে যাব দিদি। রমাপতি কুণ্ডু বললে, সে কি কথা গাঙ্গুলি মশাই, আজ ওবেলা আপনাকে নিয়ে আমি হরিসভায় ভাগবত পাঠ শুনতে যাব বলে ঠিক করে রেখেছি, আর আপনি বলছেন কি না। রমাপতির নাতনি টুনিও বললে, আজ আবার যাবেন কি দাদু? কাল আমরা ওবেলা তালের ফুলুরি তালের ক্ষীর করব, আর আজ আপনি চলে যাবেন? যেতে দিলে তো আপনি যাবেন। আহা, কেমন সুখের সংসার, কেমন মিষ্টি কথাবার্তা, মিষ্টি ব্যবহার। লক্ষ্মী যেখানে বিরাজ করেন সেখানে কি কোনো জিনিসের আর ত্রুটি থাকে? সারা দিন বড় আনন্দে কাটল। খাওয়া দাওয়ার প্রচুর ব্যবস্থা। সন্ধ্যার দিকে গঙ্গার ধারের হরিসভায় অজামিলের উপাখ্যান শুনতে গেলেন দুজনে। ব্যাখ্যাকারী নবদ্বীপের গোস্বামী বংশের লোক। বড় সুন্দর তার বোঝাবার ও বর্ণনা করবার ক্ষমতা। ভগবান অমন মহাপাপী অজামিলকেও কৃপা করেছিলেন শুধু বিপন্ন হয়ে সে কাতরে তার মৃত্যুকালে ডেকেছিল বলে। কেশব গাঙ্গুলি ভাবেন, তিনি কি এতই পাপ করেছেন? ভগবান নিশ্চয়ই তাকে ঠেলে ফেলে দেবেন না দূরে। কিন্তু কোথায় কিভাবে স্থান দেবেন ভেবে পাওয়া যাচ্ছে না। আহা, জগতে এত সুখ, এত আনন্দ চারিদিকে, অথচ তার ভাগ্যে সব এমন হলো কেন? আসবার সময় রমাপতি কুণ্ডুকে বললেন, বেশ আছেন কুণ্ডু মশাই না? আগে আপনার আশীর্বাদে। বলি, আমায় একটা চাকরি করে দিন না। চাকরি? কি রকম চাকরি? এই ধরুন, কারো বাড়িতে ছেলে পড়ানো, কি হাট বাজার করা। পাগল নাকি? হ্যাঁ, এই বয়সে কি পরের চাকরি করলে চলে দাদা? হ্যাঁ, কেন চিরকাল চাকরি করে এসে বুঝি আর বাড়িতে থাকতে ভালো লাগছে না? তা হোক, তবে বাড়ি বসেই ভগবানের নাম করুন গে যান। না, বোঝাতে পারলেন না। সব কথা বলা যায় না। কাল এখান থেকে চলে যেতে হবেই। রাত্রে আবার সেই লুচি, মাছ, মিষ্টি, দুধ, কি খাওয়া দাওয়া এ বাড়ির! কি সব আটপৌরে শাড়ি পরেছে মেয়েরা, বিদ্যুতের আলো, পাখা, এরা কত সুখে আছে। কেমন খাওয়া দাওয়া! মুক্ত কেশিকে, মেয়েদের কি তিনি অত যত্নে রেখেছেন কখনো? চিরকাল রেলের ঘুপচি বাসায় বাস করে এসেছে তারা। এখন দেশে গিয়ে দুবেলা ধান সিদ্ধ করতে হচ্ছে, খাড়ে কেচে কাপড় পরতে হয়। থোড় আর এঁচড়ের তরকারি ছাড়া মাছ মাংস মাসে কদিন হয়? হাতে পয়সা কোথায়? কোনো ভালো জিনিস দিতে পারেন ওদের মুখে আজকালকার বাজারে? লুচি ছিঁড়তে ছিঁড়তে কেশব গাঙ্গুলির চোখে জল এলো। মাছের মুড়ো! কত কাল তিনি মাছের মুড়ো খাননি, ওদের খেতে দিতে পারেননি। কি সুখে রেখেছেন তিনি ওদের! টুনি বলল, চমচম দুটোই খেয়ে ফেলুন দাদু, গরম লুচি নিয়ে আসি আমি, কেমন? পরদিন সকালে রমাপতি কুণ্ডুর বাড়ি থেকে চলে গেলেন কেশব। ওরা বলেছিলেন সেদিনটাও থাকতে, কিন্তু কেশব থাকতে চাইলেন না। তাতে তো আর তার দুঃখ ঘুচবে না। একটা চাকরি পেলেও হতো, এখানে সেই জন্যই আসা। ওদের বাড়ি থেকে বেরিয়ে গঙ্গার ধারের দিকে তিনি চললেন। একটা নির্জন স্থানে বসে কতক্ষণ ভাবলেন। জগতে কেউ কাউকে ক্ষমা করে না। মুক্ত কেশির উপর, মেয়েদের উপর হয়তো কোনো সময় কিছু অন্যায় করে থাকবেন, তা ওরা কখনো ভুলবে না। প্রতিশোধ নেবার সময় এলে ঠিক প্রতিশোধ নেবে। আচ্ছা, এই কি জগতের নিয়ম? এ জগতে কেউ কি ভালোবাসার নেই? বিচার করবার, দণ্ড দেবার সকলেই আছে। বেলা দুপুর হলো। একটা হোটেল থেকে কিছু খেলেন তিনি হুগলিতে। হুগলি থেকে গেলেন ব্যান্ডেলে। উদ্দেশ্যহীন ভ্রমণ। রাত হয়ে আসছে।
এই বর্ষায় থাকবেন কোথায়? রাত্রে ভীষণ বৃষ্টির মধ্যে স্টেশনের একটা বেঞ্চের উপর তিনি শুয়ে রইলেন। শীত করতে লাগলো ঠান্ডা বাতাসে। গায়ে দেবার কিছু আনা উচিত ছিল, কিন্তু আনা হয়নি, ভুল হয়ে গিয়েছে। ভুল ভুল সব ভুল তার জীবনে। চাকরি করা ভুল, বিয়ে করা ভুল, সংসার করা ভুল, সন্তান উৎপাদন করা ভুল, কারো কাছে স্নেহ, মায়া, মমতা আশা করাও ভুল, সব ভুল। জীবনটা একটা মস্ত ভুল, একটা মস্ত ফাঁকা, একটা মস্ত ফাঁকি। না, ওসব তিনি আর ভাববেন না। 4 দিন পরে কেশব গাঙ্গুলির হাতের সব টাকা ফুরিয়ে গিয়েছে। ব্যান্ডেল স্টেশনের বেঞ্চিতে শুয়ে এ কদিন কাটল। কাল থেকে কিচ্ছু খাওয়া হয়নি, খুব খিদে পেয়েছে। চলবেন কি করে? তার শরীর ঝিমঝিম করছে খিদেতে। 73 বছর বয়সে খিদে সহ্য করবার মতো শক্তি তার নেই। সত্যি বড় খিদে পেয়েছে। কি করবেন এখন? ঘড়িটা বেচবেন কি? মনে পড়ে তার প্রথম যৌবনে তিনি ব্যান্ডেল স্টেশনের সিগন্যাল ক্লার্ক ছিলেন। ওই তো তার সেই ঘর, সেই টেবিল, সব একই রকমেরই আছে। তার কোয়ার্টার্স এখানে ছিল না। গঙ্গার ধারে একটা ছোট বাড়ি ভাড়া করে পিসিমাকে নিয়ে থাকতেন। বাসার কাছে একটা ঘোড়া নিম গাছ ছিল। সে 50 বছর আগেকার কথা, প্রায় অর্ধ শতাব্দী। আশ্চর্য, সেই টেলিগ্রাফের টেবিলটা আজও আছে। মুক্তকেশীর সঙ্গে তখন সবে বিয়ে হয়েছে। ঘোড়া নিম গাছের তলাকার সেই বাসায় মুক্তকেশী ঠিক সন্ধে 7টার সময় জানলার কাছে এসে দাঁড়িয়ে থাকত। তিনি ফিরবেন তাকে দেখবে বলে। ষোড়শী বালিকা মুক্তকেশী, কি হাসি ছিল মুখের! চোখ হাসত তাকে দূরের পথের উপর দেখতে পেয়ে। আছে নাকি সেই বাড়িটা আজও? তাদের দুজনের অতীত যৌবনের সুখের প্রহরগুলির সাক্ষী সেই বাড়িটা। একদিন বলেছিলেন, আচ্ছা মুক্ত, তুমি দাঁড়িয়ে থাকো কেন বলো তো জানলায় অমন করে? মুক্ত বলেছিল, কেন, তুমি আসো তাই। কেন? বারে, পথের উপর তোমাকে দেখতে পেয়ে খুশি লাগে যে, কতক্ষণ তোমাকে দেখিনে। মন কেমন করে বুঝি? তা করে না? একদিন মনে আছে তাকে জানলা থেকে মুক্তকেশী বললে, আজ কি করেছি বলো তো তোমার জন্য? কি গো? ডালপুরি। সত্যি? হ্যাঁ সত্যি, এসে দেখো একবার। তারপর তিনি বাড়িতে ঢুকলে তাকে পাখার বাতাস দিয়ে সুস্থ করে মুক্ত পিঁড়ি পেতে বসিয়ে 16-17 খানা ডালপুরি খাইয়েছিল কত যত্ন করে। আর সেই মুক্তকেশী আজ 50 বছর পর তাকে দূর দূর করে বাড়ি থেকে তাড়িয়ে দিল। আজ যখন মুক্তকেশীর সেবা সবচেয়ে তার দরকার হয়েছে, তখন চোখ দিয়ে জল বেয়ে পড়ল হু হু করে কেশব গাঙ্গুলির। কেমন যেন মনে হলো সব শূন্য। ওই আকাশের নিরালা মেঘগুলির মতোই তার মন শূন্য, জীবন শূন্য, নিরালা, নিরবলম্বন। পৃথিবীতে কেউ তার কোথাও নেই। 50 বছর আগের সেই ষোড়শী রূপসী মুক্তকেশীকে আজ আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। কোন অজানা দিগন্তে সে মিলিয়ে গিয়েছে বহুকাল আগে। জীবনটা কেন এত বড় ফাঁকি, এত বড় মিথ্যে, এত বড় জুয়াচুরি? আরে গাঙ্গুলি বাবু যে, হ্যাঁ, কোথায় ছিলেন এতদিন? কেশব চমকে পিছনে চেয়ে দেখলেন একজন মধ্যবয়স্ক টিকিট চেকার, ক্রু দলের মোড়ল। ওর নামটা তিনি জানতেন, কিন্তু এইমাত্র হঠাৎ ভুলে গেলেন। বুড়ো হয়েছেন, মুখ দেখে এখন আর ভালো বলতে পারেন না। বাড়ি ছিলাম ভাই।
ও, তারপরে এখানে কি মনে করে? বৌদির সঙ্গে ঝগড়া করে নাকি? হ্যাঁ? কেশবের মুখ বিবর্ণ হয়ে গেল। কাষ্ঠ হাসি হেসে বললেন, হ্যাঁ ভাই, সেসব তাই বটে আর কি। ও, তা চলুন সাহেবগঞ্জ পর্যন্ত বেরিয়ে আসা যাক। চলুন, আমি এই টিকিট চেক করতে বেরিয়েছি। চলুন আপনি আমার সঙ্গে, সেকেন্ড ক্লাসে তুলে দিচ্ছি আপনাকে, কেমন? আসুন। ও, তা চলো, কিন্তু খাবো কোথায়? আপনি এখনো খাননি? সে কি? আচ্ছা বেশ, বর্ধমানে খাওয়াবো, কেমন? চলুন। জিনিসপত্র সঙ্গে কিছু আছে নাকি? না, কিছু না। আচ্ছা তবে চলুন। এক্সপ্রেস এসে পড়ল। বর্ধমানে ক্রুদের ঘর থেকে সঙ্গী লোকটির জন্য ভাত তরকারি এলো। রাত তখন 7:30। দুজনে ভাগ করে খেলেন। সঙ্গীটি ব্রাহ্মণ, নাম পঞ্চানন বাড়ুজ্জে। বাড়ি তার জয়নগর, মজিলপুর। পেট ভরে ভাত খেয়ে কেশব গাঙ্গুলি যেন ধরে প্রাণ ফিরে পেলেন। উফ, সোজা খিদেটা কি পেয়েছিল তার! কি সুন্দর বর্ষা সজল বাতাস দুদিকের মাঠে বনে বইছে। কুরচি ফুলের সুবাস মাঝে মাঝে আসে বাতাসে। এই সব বন, এই অন্ধকার আকাশ, নক্ষত্রের দল কেমন যেন তাকে বহু দূরের সঙ্গীহীন একক জীবনের বাণী এনে দিচ্ছে। নিঃসঙ্গ জীবনে কত দূরে কোথায় যেন যাচ্ছেন তিনি। আর বাড়ি ফিরবেন না, আর মুক্তকেশীর হাতে হাটের থলে তুলে দেবেন না। তার সংসার করা ফুরিয়ে গিয়েছে। অন্ধকারের মধ্য দিয়ে নিরুদ্দেশের দিকে যাত্রা করলেন আজ তিনি। সেকেন্ড ক্লাস গাড়িতে তিনি একা। বেশ লাগছে অনেক দিন পরে। গত 1 বছর শুধু মাথায় মোট করে হাট ঘুরেছেন, বাজার করেছেন। মাথার ঘাম পায়ে ফেলে রেশনের আটা, চিনি, কেরোসিন তেল এনেছেন যাদের জন্য, তারা আজ এই 73 বছর বয়সে তাকে পারলে ঘরের বার করে দিতে। পয়সায় তার দরকার নেই, পয়সা সব মুক্তকেশীর হাতে থাকুক। তার পয়সাকেই ওদের দরকার, তাকে তো আর নয়। বেশ, তবে পয়সাই রইল। চললেন তিনি। সাঁইথিয়া। অনেক রাত হয়েছে, এবার একটু ঘুমোলে হতো না? সারা দিন টোটো করে বেরিয়েছেন ব্যান্ডেলে। এই সাঁইথিয়াতে একবার তিনি রিলিফে এসেছিলেন মনে আছে, সে বহু কাল আগে। তখন মুক্ত বলে দিয়েছিল রোজ 1খানা করে চিঠি দিও। 8খানা পোস্টকার্ড সঙ্গে দিয়ে দিয়েছিল। হঠাৎ মনে পড়ে গেল সেই কথাটা। সাঁইথিয়াতে তখন বিধুভূষণ ছিলেন স্টেশন মাস্টার। তার বাড়িতেই খাওয়া দাওয়া হতো। বিধুবাবুর ছেলে সদানন্দ তার চেয়ে সামান্য কিছু ছোট। সদানন্দ ও তিনি একসঙ্গে তাস খেলতেন কাছাকাছি এক ভদ্রলোকের বাইরের ঘরে বসে। একবার একটা পাকা কাঁঠাল বিধুবাবু নামিয়ে নিলেন গার্ডের গাড়ি থেকে। কাঁঠালটা আধপচা। সদানন্দ বললে, দাদা, মা বলেছেন কাঁঠালের ক্ষীর খাওয়াবেন ওবেলা। কেশব বললেন, আরে ধুর, বিচি ছাড়া ওতে আর কিছু পাওয়া যাবে না, বুঝলি? ও তাই নাকি? কিন্তু আমি বলেছি যে পাওয়া যাবে। পাওয়া যাবে? কখনো পাওয়া যাবে না। সদানন্দ বললে, দাদা বাজি হোক। হ্যাঁ, বাজি। বাজি? বেশ তো, কি বাজি বলো? বৌদিকে 3 দিন চিঠি দিতে পারবেন না দাদা, কত কি টেবিলে বসে লেখেন। হ্যাঁ, খুদে খুদে লেখাতে 1খানা পোস্ট কার্ডে যে 1খানা খামের কাজ সেরে নেন। বলুন, ফেলবেন বাজি? রাজি হননি কেশব। মুক্তকে চিঠি না দিয়ে থাকা? না না, সে অসম্ভব। সে একা সেই ব্যান্ডেলের সেই ছোট্ট বাসাতে বসে তার জন্য দিন গুনছে। রোজ ঘোড়া নিম গাছটার তলায় পিয়নের আবির্ভাবের অপেক্ষায় বসে থাকে খাওয়া দাওয়ার পর জানলাটিতে। তাকে 3 দিন চিঠি না দিয়ে তিনি বঞ্চিত করতে পারবেন না, তা কখনোই হয় না। আচ্ছা,
সেসব দিন কি খুব দূরে চলে গিয়েছে? বড্ড পিছনে ফেলে এসেছেন কি তিনি? স্বপ্নের মতো মনে হলো। আবছায়া আবছায়া সব মিলে যেন একাকার হয়ে যাচ্ছে। মুক্তকেশী, শান্টু, ব্যান্ডেল, 3 পাহাড়, প্রথম যৌবন, 73 বছরের বার্ধক্য, স্বপ্ন, সব স্বপ্ন। কাঁদছেন নাকি আবার তিনি? তাই তো, কোটের গলার কাছটায় ভিজে। না না, কাঁদবার কি আছে? বুড়ো বয়সে চোখ পানসে হয়ে যায়, কাঁদবেন কেন তিনি? গাঙ্গুলি মশাই, বলি ঘুমোলেন নাকি? হ্যাঁ, অমনভাবে শুয়ে কেন? শরীর খারাপ হয়নি তো? পঞ্চানন চক্রবর্তী চলন্ত গাড়ির দরজা ঠেলে ঢুকল। সাঁইথিয়া থেকে এই মাত্র ট্রেন ছেড়েছে। কেশব যেন চমকে উঠলেন, বললেন, কই, না তো। আচ্ছা, তবে চলুন একটু চা খেয়ে নিন আগের স্টেশনে। এত রাত্রে চা? পাগল হয়েছ নাকি ভায়া? আমি চা খাইনি এত রাত্রিরে, তুমি খাও। আর ঘুমোবে না? হ্যাঁ, না না, আরও গোটা কয়েক স্টেশন পার হয়ে যাক, এখন না, আপনি বরং ঘুমিয়ে পড়ুন। পঞ্চানন চক্রবর্তী ক্রু চলে গেল। গাড়ি ঝড়ের বেগে চলছে। বাইরে এক পশলা বৃষ্টি হচ্ছে বেশ জোরে। ঠান্ডা হাওয়ার সঙ্গে বৃষ্টির ছাট আসছে জানলা দিয়ে কামরার মধ্যে। কি একটা ফুলের সুগন্ধ যেন এলো এক ঝলক। আহ, কি সুন্দর আরাম! ঘুমিয়ে আরাম আছে এমন জায়গায়। বুকের মধ্যে কেমন যেন পড়ছে, কেন কে জানে। নির্জন গাড়ি। 3 পাহাড়ে কত রাত্রে গাড়ি পৌঁছবে? বিয়ের 2-3 বছর পরে 3 পাহাড়ে ছিলেন তিনি মুক্তকে নিয়ে, শান্টুকে নিয়ে। সেই সময়ের কথা কখনো ভুলবেন না তিনি। ব্যান্ডেল আর 3 পাহাড়, জীবনে এই দুটিই যেন স্বর্গ। 2টি স্বর্গের 2টি অমর কাহিনী তার বুকে লেখা রয়েছে। পঞ্চানন ঘুমিয়ে পড়লে তিনি 3 পাহাড়ে নেমে পড়বেন। 3 পাহাড়ে এই বর্ষাকাল কাটে সেবার। একটা কি পাহাড়ের উপর কি যেন ঠাকুর ছিল। মুক্ত ও তিনি দেখতে গিয়েছিলেন। মুক্ত বললে, খাবে কি? হ্যাঁ, পাহাড়ের নিচে চড়ি ভাতি করব। রান্না করতে করতেই বৃষ্টি এলো। একটা পাকুড় গাছের তলায় রান্না হয়েছিল। স্টেশন মাস্টার ছিলেন শশীপদ সামন্ত, মেদিনীপুরে বাড়ি। তার 2 ছেলে ননি ও হাবু ছিল সঙ্গে। হাবু কাঠ ভেঙে নিয়ে এলো পাহাড়ের উপর থেকে। মুক্ত খিচুড়ি রাঁধতে গিয়ে ধরিয়ে ফেললে। তাই নিয়ে কি হাসাহাসি! পাকুড় গাছের গুড়ির আড়ালে দাঁড়িয়ে মুক্ত চোখ পাকিয়ে বললে, কি গো, তুমি খাবে না? কে বলেছে? ননি আর হাবু বলেছে। বাজে কথা। কি চমৎকার চড়ুই ভাতি ছিল! মুক্ত বললে, খেয়ে বলতে পারবে না যে খিচুড়ি এঁটে গিয়েছে। না গো না, বলবো না, দিয়েই দেখো না। মুক্ত হি হি করে হেসে উঠে বললে, ও পেটুকের পাল্লায় পড়লে খিচুড়ির হাড়েই কাবার হবে, তা বেশ বুঝতে পারছি। আচ্ছা বসো, বসে যাও। ভালো সরের ঘি এনেছি আমি খিচুড়ি দিয়ে খাবে বলে। কিন্তু সত্যি খিচুড়িটা ধরে গেল বলে মনটা বড্ড খারাপ হয়ে গিয়েছে গো। পাগল, দিয়েই দেখো না একবার। আর মন খারাপ করতে হবে, কিন্তু সেই জন্য নয়, আরো বেশি করে রাঁধুনি কেন সেই জন্য। আচ্ছা বেশ, খাও না, আবার না হয় চড়িয়ে দেবক্ষণ। মনে আছে সেই পাহাড়ের ওধারে কোথায় যেন ছিল কদম ফুলের গাছ। ননি প্রথমে নিয়ে এলো এক গুচ্ছ। মুক্ত বললে, বাহ, কি চমৎকার, খোপায় গুজবো। তারপর চুপি চুপি বললে, খোপায় গুজবো, কিন্তু সে ফুল তোমায় নিজের হাতে তুলে এনে দিতে হবে, বুঝেছ?
আচ্ছা বেশ, ঠিক এনে দেব, খাওয়া হয়ে যাক, যাবার সময় নিয়ে আসবো, কেমন? 50 বছরের পরে সেই প্রথম যৌবনের ফুটন্ত কদম ফুলের সুবাস আজকার এই বর্ষা সজল বাতাসে বৃষ্টির ছাটের সঙ্গে যেন ভেসে আসে। সেই বর্ষা দিনের সুন্দর অপরাহ্নটি, পাহাড়ের নিচের সেই পাকুড় গাছটি আজ যেন স্বপ্ন হয়ে গিয়েছে। এমনকি সেই মুক্ত কেশীও কখন যেন মুক্ত এসে শিয়রে দাঁড়ালো। সপ্তদোষী তরুণী সুন্দরী মুক্তকেশী, হাসিতে মুক্তোর মতো দাঁতগুলি ঝকঝক করছে যেন। স্নেহ ভরে মাথার চুলে হাত বুলিয়ে দিয়ে বললে, তুমি কদম ফুল এনে দেবে তো? তুমি এনে দিলে আমি খোঁপায় পড়ব, ভুলো না যেন, ভুলো না। তারপর আবার চোখ নিচু করে বলছে, রোজ একখানা করে চিঠি দিতে হবে, কিন্তু আমি থাকতে পারবো না। সত্যি বলো, আমাকে ছুঁয়ে দেবে তো? পরক্ষণেই বিরল দন্তি পক্ককেশী বৃদ্ধা মুক্তকেশী হাঁটুর উপর গামছা পরে তাকে ঝাঁটা উঁচিয়ে মারমুখী হয়ে বলছে, বেরো বেরো, আপদ দূর হও বাড়ি থেকে, মলে বাঁচি, মরণ কবে হবে তোমার? হ্যাঁ, জমে নেয় না কেন? ঘুমের মধ্যেও চমকে উঠলেন কেশব। মস্ত একটা ঝাঁকুনি লাগলো গাড়িটায়। অনেক রাত্রে 3 ভার স্টেশনে এসে গাড়ি দাঁড়ালে তিনি নেমে পড়লেন। দৌড়ে ছুটে গেলেন প্ল্যাটফর্মের পশ্চিম প্রান্তের সেই বুড়ো ঘোড়া নিম গাছটার দিকে। আধো অন্ধকারে গাছের তলায় খুঁজে দেখলেন, শান্টু, বাবা শান্টু, আজ কোথায় গেল খোকা? 50 বছর আগে এই ঘোড়া নিম গাছটার তলায় যে খেলা করত। যেন শান্তি পেলেন কেশব গাঙ্গুলি যৌবনের হারানো দিনগুলির মধ্যে আবার ফিরে এসে। 3 পাহাড়ের নির্জন প্রান্তরে, প্ল্যাটফর্মে, অন্ধকার আকাশের তলায় এসে তিনি যেন আবার 26 বছরের যুবক কেশব গাঙ্গুলি, এই স্টেশনের তার বাবু। বুকে কত আশা, কত বল, কত উৎসাহ, চোখে কত স্বপ্ন। তার খোকা শান্টু আছে কাছে, তার তরুণী মা মুক্তকেশী আছে, সব ফিরে পেয়েছেন তিনি। শান্টু, শান্টু, বাবা শান্টু, কোথায় গেলি বাবা? হায়, আমার কোলে আয় বাবা। রামদেও এখন তোকে বাসায় নিয়ে যাবে, খেলা করে বেড়া তুই প্ল্যাটফর্মে বাবা। শান্টু, বাবা শান্টু। প্ল্যাটফর্মের ঘোড়ানিম গাছটার তলায় 2 দিন কেশব গাঙ্গুলি শুয়ে রইলেন। নির্জন স্টেশনে কেউ তাকে বিশেষ লক্ষ্য করত না। সত্যি কি অপূর্ব আনন্দে কাটল এই 2 দিন। সব তিনি ফিরে পেয়েছেন আবার, 50 বছর আগেকার সব হারানো দিনগুলি। 3 পাহাড়ের বিহারি স্টেশন মাস্টার একদিন কুলিদের কাছে খবর পেলেন, কে এক বুড়ো বাঙালি বাবু জ্বরে বেহুশ অবস্থায় নিম গাছটার তলায় শুয়ে আছে। কোনো পরিচয় পাওয়া গেল না তখন রোগীর কাছে। আরও 2 দিন পরে স্টেশনের মুসাফিরখানায় লোকটি মারা গেল জ্বরের তাড়নায় এবং হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে। তখন মৃত ব্যক্তির শিয়রের তলা থেকে রেলের বোতামযুক্ত কোটখানি বার হওয়াতে চারধারে জানাজানি হল এবং ক্রুম্যান পঞ্চানন চক্রবর্তী এসে পড়ে তার সব পরিচয় দিলে। কিন্তু সে দেশের ঠিকানা কিছুই জানে না, দিতেও পারলে না কোনো খবর। ব্যান্ডেল স্টেশনে দেখা হয়েছিল এই পর্যন্ত, তিনি কোথায় যে থাকতেন তা সে বলতে পারলে না। আরও কয়েকদিন পরে মুক্তকেশী ও মেয়েরা টেলিগ্রাম পেয়ে যেদিন এসে পড়লেন 3 পাহাড়ে, তার কয়েকদিন আগে কেশব গাঙ্গুলির অস্থি কখানা সখরিগলি ঘাটের গঙ্গায় স্থান পেয়ে গিয়েছে রেলের বাবুদের সহযোগিতায়। মুক্তকেশী শুধু ফিরে পেলেন কুরুফাইজার ফেব্রিসের সেই ঘড়িটা। শেষ হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প ঝগড়া।
গল্প পাঠ করলাম আমি রাকা। আপনারা শুনছেন ইউটিউব চ্যানেল কথা ও কাহিনী বাই রাকা। আজকের গল্পটি কেমন লাগলো আপনাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। কিন্তু গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতেও ভুলবেন না। কিন্তু নিজে তো গল্প শুনছেনই, বন্ধুদেরকেও শোনান। গল্প পাঠ যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলের লিংক আপনি শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, কাছের মানুষদের সঙ্গে। আজ তাহলে এই পর্যন্তই। পরবর্তী গল্প নিয়ে ফিরে আসবো খুব শীঘ্র। ততদিন সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। নমস্কার।